বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সকলে জানো আমাদের চ্যানেলে কী চলছে। কি বলবে তোমার কী চলছে? বন্ধুরা, এনসিইআরটির ক্লাস 9-এর বইটা আমার ডিটেলস আলোচনা করছি। কেন করছি তোমরা সেটা জানো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, শস্য চাষের ধরন। তো কৃষিকাজে সবচেয়ে বেশি সুবিধা লাভের জন্য শস্য ফলানোর বিভিন্ন পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ মিশ্র চাষে 2 বা ততোধিক শস্য একই জমিতে একই সাথে চাষ করা হয়। যেমন আমাদের একটা ক্ষেত আছে, ধরো সেই ক্ষেতে গমও চাষ করছি, ছোলাও চাষ করছি, অথবা গম সরিষা এরকম মিক্সিংভাবে চাষ করা হয়, বা বাদাম সূর্যমুখী এরকম ধরনের চাষ করা হয়। এতে আমাদের কিন্তু সুবিধা আছে। এবং এই যে এরকমভাবে আমরা চাষ করছি, এটাকে আমরা ইন্টারক্রপিং বলি। অর্থাৎ ইন্টারক্রপিং বলতে একই সময়ে একই জমিতে একটি নির্দিষ্ট ধরনের মেনে 2 বা ততোধিক শস্য ফলানোকে আমরা বলে থাকি ইন্টারক্রপিং। জিনিসটা বুঝতে আপনারা পেরে গেছেন। আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, এই দেখো ইন্টারক্রপিং, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা দেখব শস্যের সুরক্ষা ব্যবস্থাপনা, এটা আমরা কীভাবে করব। তো আগাছা হলো কৃষি জমিতে জন্মানো অনভিপ্রেত কতকগুলো উদ্ভিদ, যেমন জেনথিয়াম, পার্থেনিয়াম, সাইপেরিনাস, রেটার্ডস। এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে এলে কৃষি জমিতে জন্মানো অনভিপ্রেত কতগুলো উদ্ভিদ, এগুলা জন্মায় কিন্তু আগাছা। তোমাদের প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি আগাছা, তখন আপনারা এগুলো বলবে, মনে রাখবে। তারপরে দেখো, তারপরে আমরা যাব। তাহলে কী আগাছাগুলো বললাম বলো তো একবার, কী বললাম? জেনথিয়াম, পার্থেনিয়াম, সাইপেরেনিয়াস, রেটার্ডস। এবার সাধারণ কীট পতঙ্গের 3টি উপায়ে শস্যকে আক্রমণ করে, 3টি উপায়ে। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরা শস্যের মূল, কাণ্ড এবং পাতা কেটে দেয়। এরা শস্যের বিভিন্ন অঙ্গ থেকে পুষ্টিকর রস শোষণ করে। এরা উদ্ভিদের কাণ্ড, ফলের গাত্রে ছিদ্র করে, এসবগুলো। এবার দেখো কী রয়েছে। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাসের মতো প্যাথোজেন উদ্ভিদ রোগ সৃষ্টি করে। এই প্যাথোজনগুলো মাটি, জল এবং বায়ুতে থাকতে পারে, আবার এদের মাধ্যমেও রোগ ছড়ায়। তো এইসব দেখো, আগাছা পতঙ্গ রোগের প্রাদুর্ভাব বিভিন্ন পদ্ধতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এদের নিয়ন্ত্রণের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে একটা পেস্টিসাইড ব্যবহার। এই পেস্টিসাইডগুলোর মধ্যে রয়েছে আগাছা নাশক, কীট পতঙ্গ নাশক এবং ছত্রাকনাশক। এবার দেখো, গ্রীষ্মকালে গভীরভাবে কৃষি জমি কর্ষণ করলে বিভিন্ন আগাছা বা পেস্ট ধ্বংস হয়ে যায়। পেস্ট মানে কি? যেগুলো আমাদের ক্ষতি করছে, আমাদের শস্যের ক্ষতি করছে, সেগুলো পেস্ট। তার জন্য আমরা কী ব্যবহার করি? পেস্টিসাইড। অর্থাৎ পেস্টিসাইড মানে পেস্টগুলোকে মারছি। এবার দেখো, গ্রীষ্মকালে অনেকে দেখবে মাটিতে কী করে থাকে। যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই এটা জানার পর আপনারাও করবেন। গ্রীষ্মকালে কী করে? মাটিতে, ওই যে মাটিটা যেখানে আমরা ধরো ধান চাষ করেছি, সেই ধান চাষ করা হয়েছে, এবার এই মাটিটাকে আমরা তারপর কী করে রাখি? কর্ষণ করে দিই। অর্থাৎ সেই লাঙ্গল দিয়েটাকে আমরা দিয়ে দিই, লাঙ্গল দিয়ে দিই ওই মাটিতে। আমরা সেইখান থেকে ধানটা তুলে নিই, তারপর সেখানে আমরা গ্রীষ্মকালে ওখানে লাঙ্গল দিয়ে দিই, যাতে মাটিটা কর্ষণ করা হয়ে থাকে এবং বিভিন্ন যে তার মধ্যে ওই মাটির মধ্যে যে আমাদের পেস্টগুলো থাকবে সেগুলো ধ্বংস হয়ে যাবে। কী করে ধ্বংস হবে? কারণ সূর্যের তাপে ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছো? তো তারপরে আমরা যাব, এই যে দেখো একটা ছক। তোমরা অনেকেই ছকটা বলবে রে কিসের ছক। তো বন্ধুরা, ভালো করে দেখো, আপনারা সব কিছু বুঝতে পেরে যাবে, চিন্তার কোনো কারণই নয়। দেখো কিসের ছক। এই যে দুধ রয়েছে, গরুর দুধ, সেখানে স্নেহ পদার্থ থাকে 3.60%, এবং প্রোটিন থাকে 4%, শর্করা থাকে কিন্তু 4.50%, খনিজ থাকে, দেখতে পাচ্ছ তোমরা। এবং ডিমে স্নেহ পদার্থ থাকে 12%, এবং 13% থাকে প্রোটিন, এবং শর্করা একেবারে নগণ্য থাকে বলতে পারো। এবার তোমাদের যেটা প্রয়োজন, ধরো তোমাদের প্রোটিনের বেশি প্রয়োজন আছে, তাহলে তোমরা কী জাতীয় খাবার খাবে? দেখো, প্রোটিন দেখো সব থেকে বেশি কোথায় দেওয়া আছে? 21। অর্থাৎ মাংসতে বেশি প্রোটিন আমরা পাচ্ছি। মাংস, মাছে আমরা বেশি প্রোটিন পাচ্ছি, তা আমরা এই জাতীয় খাবার খাবো। ধরো এবার আমাদের প্রয়োজন আছে বেশি স্নেহ পদার্থের, তাহলে আমরা ডিম খাবো। তোমরা দেখতে পাচ্ছ। ধরো আমাদের শরীরে এবার প্রয়োজন রয়েছে শর্করার, দুধ খাবো। এইসবগুলো আপনারা মনে রাখবেন। এবং ভিটামিন তোমরা দেখতে পাচ্ছ কী ভিটামিনগুলো পাবে আপনারা।
দুধ থেকে কি ভিটামিন, ডিম থেকে, মাংস থেকে, মাছ থেকে। তো চলো আমরা এবার তারপরে যাব খাদ্য শস্যের মজুতকরণ। তো খাদ্য শস্যকে আমরা কীভাবে মজুত করব, যতন সহকারে রাখবো যাকে বলছে। তো মজুদা ভাণ্ডারে রাখা কৃষিজাত শস্যের ক্ষয়ক্ষতি অনেকটা বেশি হতে পারে। এই ধরনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী প্রভাবগুলোর মধ্যে রয়েছে সজীব প্রভাব, যেমন পতঙ্গ, ইঁদুর, ছত্রাক, মাইট, এই ব্যাকটেরিয়া যদি লাগে যায় ওই আমাদের খাবারটা, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর জড় প্রভাবগুলোর মধ্যে রয়েছে মজুদ ভাণ্ডারের যথাযথ আদরিত এবং তাপমাত্রার অভাব। এগুলোর উপর ধ্যান দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু খাবারগুলো রাখতে হবে। পশুপালন বিদ্যা, যেটা তোমরা বুঝতে পেরেছি, সেরকম আমরা কিছু এখানে পাচ্ছি না আমরা, তাই এটা আমরা স্কিপ করছি। এবার আমরা গবাদি পশুর চাষ। তো দেখো, গবাদি পশু দুটি প্রজাতিভুক্ত হয়ে থাকে। এরা হচ্ছে, একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে মোষ। তো দুগ্ধ উৎপাদনকারী স্ত্রী প্রাণীকে আমরা দুগ্ধ প্রদানকারী প্রাণী বলছি। আবার অন্যদিকে যারা কৃষি খামারে শ্রম দান করে তাদেরকে ভরবাহী প্রাণী বলা হয়ে থাকে। তো চলো এখান থেকে আমরা আর কিছু পাচ্ছি না, তারপরে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন ছবি সমেত। এখান থেকে আপনাদেরকে অল্প কিছু বলে দিই। তো দেখো, বিদেশি ব্রিডগুলোর যেমন জার্সি, ব্রাউন সুইট নির্বাচন করা হয়। অন্যদিকে স্থানীয় ব্রিডগুলো যেমন রেড সিন্ধি, সয়াল, এগুলো আমরা মানে মিক্সিং করি, তার ফলে আমরা কি একটা ভালো দুধ পেয়ে থাকি, মানে সংকরণ যাকে বলো আমরা করি। এবার দেখো কি বলছে, দুগ্ধ প্রদানকারী প্রাণীদের খাদ্যের চাহিদা দুই ধরনের হয়। দেহ রক্ষণাবেক্ষণের সময় খাদ্যের চাহিদা, এই ধরনের খাদ্য পশুদের সুস্থ জীবনযাপনে সাহায্য করবে, এবং দুধ উৎপাদনের সময় খাদ্যের চাহিদা পশুদের যে দুগ্ধ ক্ষরণকালে এই ধরনের খাদ্যের প্রয়োজন হয়, এগুলো ছাড়া পশু খাদ্য হিসাবে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়, তাই আমরা এগুলো আমরা স্কিপ করে দিই। দেখো, পরিজীবীর পশুর ত্বকে বাসা বাঁধে এবং প্রধানত চর্মরোগ সৃষ্টি করতে পারে। এই কৃমির মতো আন্তঃপরজীবী, অর্থাৎ কৃমিটা হচ্ছে আন্তঃপরজীবী, পাকস্থলী এবং অন্ত্রে সংক্রমণ ঘটায়। তাহলে কৃমিটা কিন্তু পাকস্থলী এবং অন্ত্রে সংক্রমণ ঘটাবে, এবং চর্মরোগ কিন্তু পরজীবীরা। পোলট্রি পাখির চাষ, এটা তোমরা সকলেই জানো। ডিমের জন্য লেয়ার ও মাংসের জন্য ব্রয়লার মুরগি উৎপাদনের সাথে উন্নত পোলট্রি ব্রিড সৃষ্টি করা হয়েছে এবং এই চাষ করা হয়েছে। ভ্যারাইটির উন্নতি সাধনের জন্য ভারতীয় উদাহরণ অ্যাসিল এবং বিদেশে বহিরাগত উদাহরণ লেগহর্ন মুরগির ব্রিডের মধ্যে কী করছে, সংকরণ করছে, এবং সেখান থেকে ভালো কিছু আমরা পাচ্ছি। বিদেশি কার সাথে সংকরণ করছে, লেগহর্নের সাথে, আমাদের ভারতীয় কার সাথে, অ্যাসিল সাথে, এবং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন মুরগির নতুন ভ্যারাইটি সৃষ্টি হবে। অর্থাৎ দুটো প্রজাতির মধ্যে সংকরণ করাচ্ছি, তার ফলে আমাদের সৃষ্টি হবে ভালো জিনিস। তো সেরকম আমরা আর কিছু এখানে পাচ্ছি না, তাই এখানে আমরা স্কিপ করে চলে যাচ্ছি নেক্সট। তো ওরা দেখতে পাচ্ছি ওখানে লেগহর্ন আর র্যালিস, এদের সাথে সংকরণ করে আমরা কিন্তু ভালো একটা জিনিস পাবো। এবার দেখো, প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে স্নেহযুক্ত খাবার থাকে। পোলট্রি খাবারে ভিটামিন, তাহলে এই দেখো, প্রোটিন সমৃদ্ধ খাবার সাথে কি থাকছে, পর্যাপ্ত পরিমাণে স্নেহযুক্ত খাবার থাকে। প্রোটিনের সাথে কী থাকে, পর্যাপ্ত পরিমাণে স্নেহযুক্ত খাবার থাকে। এবার তোমাদের যেটা ইম্পর্টেন্ট, পোলট্রি খাবারে ভিটামিন এ এবং কে এর অধিক মাত্রা থাকে। তাহলে ভিটামিন এ এবং কে অধিক মাত্রায় থাকে কোথায়, পোলট্রির খাবারে। পোলট্রির পাখিরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবীর দ্বারা নানা রোগে আক্রান্ত হয়, এবং পাশাপাশি এর পুষ্টির অভাবজনিত রোগও ভোগে। বুঝতে পারছ। এবার দেখো মৎস্য উৎপাদন। তো এটি হলো প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা, বা যাকে আমরা ক্যাপচার ফিশিং বলি। তো ক্যাপচার, সেটা হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা, তাকে আমরা ক্যাপচার ফিশিং বলি। আরেকটা হচ্ছে জলাশয় মাছ চাষ করা, মাছ সংগ্রহ করা, একে আমরা বলি কালচার ফিশারি। দুটো জিনিস মনে রাখবে, ক্যাপচার ফিশিং আর একটা আছে কালচার ফিশারি। ক্যাপচার ফিশিং এবং কালচার ফিশারি। কালচার যেটা আমরা জলাশয় আমরা নিজেরাই ছাড়ি এবং নিজেরাই ধরি, সেটা হচ্ছে কি কালচার। এবার দেখো, সামুদ্রিক মৎস্য চাষ। তো সুপরিচিত সামুদ্রিক মাছের ভ্যারাইটিগুলো হচ্ছে পমফ্রেট, ম্যাকারেল, টুনা,
সার্ডন এইগুলা ও বোম্বে ডাক তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং সাধু জলে এবং নোনা জলের চিংড়ি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো মুলেট, ভেটকি এগুলো হচ্ছে পাখনাযুক্ত মাছ। মুলেট, ভেটকি, পানস্পট, গোলক বিশিষ্ট জলজ প্রাণী যেমন চিংড়ি, বিভিন্ন ধরনের ঝিনুক এগুলো। তো বর্তমানে সামুদ্রিক মৎস্য ভাণ্ডারের মাছ পরিমাণ আরও হ্রাস পাওয়ার যে ধরনের মৎস্য চাষের মাধ্যমে অতিরিক্ত মাছের চাহিদা পূরণ করা যেতে পারে তাকে আমরা মেরিকালচার বলে থাকি। একটি গুরুত্বপূর্ণ মৎস্য ভাণ্ডার ঈষৎ নোনা জলের সম্পদ হলো সেই অঞ্চলের জল বোঝায় যেখানে সমুদ্রের নোনা জল এবং সাধু জলের জল মিশে থাকবে, সেটা হবে ঈষৎ নোনা জল। এই জলাশয়গুলির মধ্যে অধিকাংশ মাছের উৎপাদন অ্যাকোয়াকালচার মাধ্যমে করা হয়। অ্যাকোয়াকালচার জিনিসটা কি সেটা বুঝতে পারছো? এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ মৃগল মাছ। সাধারণ কার্প পুকুরের নিম্ন স্তরে এই মাছগুলো থাকে এবং গ্রাস কার্প পুকুরের আগাছা ভক্ষণ করে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমরা মৌমাছি প্রতিপালন পড়ব। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ছবিটাতে। তো মৌমাছির যে স্থানীয় ভ্যারাইটি থেকে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করা হয় তাকে আমরা অ্যাপিস সিরোনো ইন্ডিকা বলে থাকি। এটি ভারতীয় মৌমাছি নামে পরিচিত। তাহলে কোনটা ভারতীয় মৌমাছি নামে পরিচিত? সেটা হচ্ছে অ্যাপিস সিরোনা ইন্ডিকা। এছাড়া মৌমাছির প্রজাতির মধ্যে রয়েছে এ ডারসাটা বা রক বি এবং এ ফ্লোরি বা লিটল বি। এদের পাশাপাশি আমাদের দেশে এ মেলিফেরা নামে মৌমাছি একটি ইতালীয় ভ্যারাইটির সঙ্গে কী হচ্ছে মধু উৎপাদনের বৃদ্ধিতে জন্য প্রতিপালন করা হয়েছে, সংকরণ করছে। দেখো সব জিনিসে সংকরণ করে আমরা কিন্তু বৃদ্ধি করতে পারছি। তো মৌমাছির বিচার ভূমি অথবা মকরন্দ এবং পরাগরেণু সংগ্রহের জন্য ফুলের সহজলভ্যতার উপর নির্ভর করছে। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো এবার আমরা দেখবো শর্টে এই চ্যাপ্টারটা থেকে আমরা কী কী জানলাম। তো দেখো প্রথমে আমরা কী পাচ্ছি, শস্য উদ্ভিদের বহু প্রয়োজনীয় পরিবেশক রয়েছে। এদের মধ্যে কিছু কিছু পরিবেশক উদ্ভিদের অধিক পরিমাণে প্রয়োজন হয়, যাদের বলো অতিমাত্রায় পরিবেশক। অন্যদিকে বাকি পরিবেশকগুলোর মধ্যে উদ্ভিদের খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, সেগুলি হচ্ছে স্বল্পমাত্রিক পরিবেশক। এটা আমরা আগের ভিডিওতে জেনেছি। শস্যের পরিবেশকের প্রধান দুটি উৎস, সেটা হচ্ছে জৈব সার এবং একটা হচ্ছে রাসায়নিক সার। পরিবেশক জিনিসটা কি? অর্থাৎ দেখো সেই পরিবেশক যাতে উদ্ভিদটা কাজে লাগবে এবং সেই উদ্ভিদটা ভালো ফলন দেবে, সেটাই পরিবেশক। জৈব চাষ হলো এমন একটি চাষ পদ্ধতি যেখানে সার, আগাছা নাশক, পেস্ট নিয়ন্ত্রণ হিসাবে রাসায়নিক পদার্থ খুব অল্প মাত্রায় ব্যবহার করা হয় অথবা একেবারে ব্যবহার করা হয় না। এই পদ্ধতিতে অধিক পরিমাণ জৈব সার, পুনরাবর্তিত খামার বর্জ্য এবং সজীব সার ব্যবহারের সাথে উপযুক্ত চাষ পদ্ধতি গ্রহণ করা হয়। মিশ্র চাষ বা ইন্টারক্রপিং একটা জিনিস আপনাদেরকে বলে দিয়েছি, যেটা আমরা আপনাদের এই ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, সেটা কি জিনিসটা আপনারা জানো। তো মিশ্র চাষ পদ্ধতি হলো সেই চাষ পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট খামারের শস্য উৎপাদনের সাথে একই সঙ্গে গৃহপালিত বিভিন্ন পশু পাখি ইত্যাদির প্রতিপালন করা হয়। মিশ্র চাষ হলো সেই চাষ পদ্ধতি যেখানে একই জমিতে একই সময় একই সঙ্গে দুই বা ততোধিক উদ্ভিদ চাষ করা হয়, সেটাকে আমরা ইন্টারক্রপিং বলি। নির্দিষ্ট সারণীতে নির্দিষ্ট সজ্জারিত অনুসরণ করে দুই বা ততোধিক শস্যের চাষকে ইন্টারক্রপিং বলে থাকি। নির্দিষ্ট সারিতে নির্দিষ্ট সজ্জারিত অনুসরণ করে দুই বা ততোধিক শস্যের চাষকে আমরা ইন্টারক্রপিং বলি। এক খণ্ড জমিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষকে আমরা শস্যাবর্তন বলি। তাহলে শস্যাবর্তন কাকে বলবো? নির্দিষ্ট সারিতে নির্দিষ্ট সজ্জারিত অনুসরণ করে দুই বা ততোধিক শস্যর চাষকে ইন্টারক্রপিং বলি। এক খণ্ড জমিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষকে আমাদের আগে থেকে পরিকল্পনা করা আছে, সেই চাষটা হবে, তাই সেটাকে আমরা বলবো শস্যাবর্তন। উচ্চ ফলনশীল, ভালো গুণমান সম্পন্ন জীবজ এবং অজীবজ প্রভাবক, প্রতিরোধক, কম সময়ে পরিপক্ক হওয়ার ক্ষমতা সম্পন্ন, বিস্তৃত পরিসরে অভিযোজনে সক্ষম এবং কৃষি সংক্রান্ত কঙ্কিত বৈশিষ্ট্যে সম্পন্ন শস্য পেতে গেলে শস্য ভ্যারাইটির উন্নতি সাধন করা প্রয়োজন রয়েছে। খামারে প্রতিপালিত পশুদের যথাযথ পরিচর্যা এবং বাসস্থান, খামার প্রজনন ও রোগ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। পালিত মুরগি উৎপাদনের বৃদ্ধির জন্য পোলট্রি পাখির চাষ করা হয়ে থাকে। পোলট্রি পাখির উৎপাদন বলতে ডিম উৎপাদন এবং মাংসের জন্য ব্রয়লার মুরগির উৎপাদনকে বোঝায়। পোলট্রি পাখির উৎপাদন বৃদ্ধির জন্য এদের ভ্যারাইটির উন্নতি সাধন প্রয়োজন রয়েছে এবং এর জন্য ভারতীয় এবং বহিরাগত ব্রিডের মধ্যে কী হচ্ছে, সংকরণ ঘটানো হচ্ছে। তার ফলে আমরা একটা ভালো পাচ্ছি, যেটা আমাদের এখানে সাপ্লাই হচ্ছে। সামুদ্রিক এবং
অন্তর্দেশীয় মৎস্য ভাণ্ডার থেকে মাছ সংগ্রহ করা যেতে পারে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সমুদ্র এবং অন্তর্দেশীয় জলাশয়ে মৎস্যচাষ করা যেতে পারে। উপগ্রহ ও সাউন্ডার ব্যবহার করে বিভিন্ন ধরনের জলের সাহায্যে সমুদ্র থেকে মাছ ধরা হয়ে থাকে। তাহলে এই কী পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে দেখো, উপগ্রহ এবং সাউন্ডার ব্যবহার করে, এগুলো ব্যবহার করে মাছ ধরা হয়ে থাকে। মৎস্য চাষের জন্য সাধারণত মিশ্র মৎস্য চাষ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। মধু এবং মোম পাওয়ার জন্য মাছের প্রতিপালন করা হয়ে থাকে। তো আজকে এখানেই, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য